আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আজ আমরা বিশ্ব ইতিহাসের গতিপথ পাল্টে দেয়া এক বিশাল ঐতিহাসিক আর সাংস্কৃতিক ধারণার গভীরে ডুব দেব, আর তা হলো খিলাফত। এটা এমন একটা বিষয় যা শুধু সেকালের রাজনৈতিক মানচিত্রকেই নতুন রূপ দেয়নি, বরং ধর্ম, সমাজ এবং পুরো সভ্যতার একটা বিরাট অংশ নির্মাণ করেছে। তো চলুন ধাপে ধাপে এই সুদীর্ঘ ইতিহাসের পাতাগুলো উল্টে দেখা যাক। ১৩০০ বছরেরও বেশি সময়ের এই বিশাল ইতিহাসকে সহজে বোঝার জন্য আমরা মূলত ৬টি ভাগে আলোচনা করব। খিলাফত জিনিসটা আসলে কি, খুলাফায়ে রাশেদিনের যুগ, এর বিবর্তন ও সেই বিখ্যাত স্বর্ণযুগ, পতন, সুন্নি ও শিয়া দৃষ্টিভঙ্গির পার্থক্য এবং সবশেষে আধুনিক যুগে এর অবস্থান। তো চলুন একদম প্রথম ভাগটি দিয়ে শুরু করা যাক। প্রাথমিক দৃষ্টিকোণ থেকে খিলাফত বলতে আসলে কি বোঝায়? খিলাফত শব্দটা এসেছে আরবি থেকে, যার একদম আক্ষরিক অর্থ হল প্রতিনিধিত্ব করা বা উত্তরাধিকার। ইসলামী পরিভাষায় যদি বলি, এটা এমন এক শাসন ব্যবস্থা যেখানে একজন নেতা বা খালিফা মুসলিম উম্মাহর নেতৃত্ব দেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, একজন খালিফা কিন্তু শুধুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক এবং প্রশাসনিক উত্তরসূরি। তিনি কোনোভাবেই নবী নন, কারণ ইসলাম ধর্মমতে নবুয়তের ধারা তার মাধ্যমেই শেষ হয়ে গেছে। খালিফার কাজ হল সেই রেখে যাওয়া আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা। এবার ভাবুন তো, একটা আদর্শ খিলাফত আসলে কেমন হওয়া উচিত? এর চমৎকার কিছু বৈশিষ্ট্য আছে। এই শাসন পরিচালিত হয় কুরআন ও সুন্নাহর আলোকে। এর মূল ভিত্তি হল ন্যায় বিচার নিশ্চিত করা এবং শুরা অর্থাৎ পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। এছাড়াও মানুষের নিরাপত্তা রক্ষা, দুর্বলদের সহায়তা করা, জাকাতের মাধ্যমে সামাজিক কল্যাণ নিশ্চিত করা, ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা এবং দুর্নীতির চরম বিরোধিতা করা, এগুলোই হল শাসকের সবচেয়ে বড় দায়িত্ব। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, খোলাফায়ে রাশেদিনের যুগ। সালটা ৬৩২ খ্রিস্টাব্দ। মুসলিম সম্প্রদায়ের সামনে তখন পাহাড় সম এক প্রশ্ন, এখন উম্মার নেতৃত্ব দেবেন কে? ঠিক তখনই সাহাবিদের পরামর্শে শুরু হয় ৪ জন রাশেদ বা সঠিক পথে পরিচালিত খালিফাদের যুগ। দেখুন কত দ্রুত ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তারা। প্রথম খালিফা আবু বকর মিথ্যা নবীদের দমন করেন এবং সবচেয়ে বড় কাজ, কোরআন সংরক্ষণের উদ্যোগ নেন। এরপর উমার ইবনুল খাত্তাবের সময় ঘটে বিশাল ভৌগোলিক বিস্তার, চালু হয় নতুন বিচার ব্যবস্থা এবং জেরুজালেম বিজয় হয়। উসমান ইবনে আফফান এসে কোরআনের একক সরকারি কপি সংকলন করেন এবং শক্তিশালী নৌবাহিনী গঠন করেন। সবশেষে আলী ইবনে আবি তালেব, যাকে মুসলিমরা অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করেন, তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রথম বড় গৃহযুদ্ধ বা ফিতনা মোকাবেলা করেছিলেন। শুরা আর ন্যায় বিচারের এই সময়টিকে অনেক মুসলিমই ইসলামী শাসনের সবচেয়ে আদর্শ যুগ বলে বিশ্বাস করেন। আমাদের তৃতীয় পর্ব, বিবর্তন এবং ইসলামী স্বর্ণযুগ। চলুন দেখি কিভাবে এটা একটা আঞ্চলিক ব্যবস্থা থেকে বিশ্বজনীন সভ্যতায় রূপ নিল। উমাইয়া খেলাফতের সময় রাজধানী ছিল দামেস্কে, আর তাদের সাম্রাজ্য কতদূর ছড়িয়েছিল জানেন? একেবারে স্পেন থেকে শুরু করে ভারত পর্যন্ত। এই বিশাল ভৌগোলিক বিস্তারই কিন্তু পরবর্তীকালে আব্বাসীয়দের জন্য একটা অভাবনীয় সভ্যতার বিকাশের পথ তৈরি করে দিয়েছিল। আব্বাসীয়রা রাজধানী নিয়ে এলো বাগদাদে আর সূচনা করল এক নতুন অধ্যায়ের। আর আব্বাসীয়দের এই অসামান্য সময়টাকেই বলা হয় ইসলামী স্বর্ণযুগ। এটা সত্যি দারুণ একটা ব্যাপার, কারণ খিলাফত তখন কেবল আর কোনো রাজনৈতিক সত্তা ছিল না, বরং এটা হয়ে উঠেছিল জ্ঞান, বিজ্ঞান আর বুদ্ধিবৃত্তিক অগ্রগতির এক জলজলে কেন্দ্র। শুনলে হয়তো অবাক হবেন, আধুনিক বিশ্ববিদ্যালয়ের পূর্বসূরি প্রতিষ্ঠানগুলো ঠিক এই সময়ে গড়ে ওঠে। চিকিৎসাশাস্ত্র, গণিত, জ্যোতির্বিজ্ঞানে অবিশ্বাস্য সব উন্নতি সাধিত হয়। প্রাচীন গ্রিক জ্ঞানগুলো হারিয়ে যাওয়ার বদলে অত্যন্ত যত্নের সাথে আরবিতে অনুবাদ করা হয়। বাগদাদ, স্পেনের কর্ডোহা এবং মিশরের কায়রো, এগুলো তখন আক্ষরিক অর্থেই গোটা বিশ্বের জ্ঞান চর্চার প্রধান কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আমরা এবার আসছি চতুর্থ পর্বে, পতন এবং বিলুপ্তি। ওসমানীয় খেলাফত একটা সময় এই ব্যবস্থার প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হলেও তা কিন্তু চিরকাল টেকেনি। হ্যাঁ, সালটা ১৯২৪। এই বছর মোস্তফা কামাল আতাতুর্ক আধুনিক তুরস্ক প্রতিষ্ঠা করেন এবং আনুষ্ঠানিকভাবে ওসমানীয় খেলাফতের বিলুপ্তি ঘোষণা করেন। কিন্তু এত বড় একটা সাম্রাজ্যের পতন তো আর রাতারাতি হয়নি, তাই না? এটা ছিল অনেকটা ডমিনো এফেক্টের মতো। একদিকে ছিল ইউরোপীয় শক্তিগুলোর ক্রমাগত চাপ, অন্যদিকে সাম্রাজ্যের ভেতরেই তৈরি হয়েছিল মারাত্মক প্রশাসনিক দুর্বলতা। এর সাথে আধুনিক যুগে এসে যোগ হল আঞ্চলিক জাতীয়তাবাদের প্রবল ঢেউ। সব মিলিয়ে এক চূড়ান্ত সামরিক ও অর্থনৈতিক পতনের মধ্য দিয়ে দীর্ঘস্থায়ী এই শাসন ব্যবস্থার অবসান ঘটে। পঞ্চম পর্ব, সুন্নি ও শিয়া দৃষ্টিভঙ্গি। এই ইতিহাসকে পুরোপুরি বুঝতে হলে আমাদেরকে একটি বড় ধর্মতাত্ত্বিক পার্থক্যের দিকে নিরপেক্ষভাবে তাকাতে হবে। ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই মত পার্থক্যটি আবর্তিত হয়েছে মূলত একটা প্রশ্নের উপর: প্রথম খালিফা কে হবেন? সুন্নি দৃষ্টিভঙ্গি হল খালিফার নির্বাচন শুরা বা পারস্পরিক পরামর্শের ভিত্তিতে হতে পারে, আর সেই অনুযায়ী সাহাবীদের সমর্থনে নির্বাচিত আবু বকরই প্রথম বৈধ খালিফা।
অন্যদিকে শিয়া দৃষ্টিভঙ্গি হল নেতৃত্ব ঐশীভাবে নির্ধারিত এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আলী ইবনু আবি তালিবকেই তার উত্তরসূরি হিসেবে মনোনীত করে গিয়েছিলেন।